বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। অনলাইন থেকে সরে এসে ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এইচএসসি এসএসসি থেকে যোগ হবে ২০ নম্বর। ২ সপ্তাহের মাথায় খুচরা বাজারে ৫ টাকা বাড়িয়ে আলুর নতুন সরকারি দাম নির্ধারণ। মজুতদারি না ঠেকালে কোনো ফল মিলবে না, মত বিশেষজ্ঞদের। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম ও মোংলা বন্দর। বন্ধ পণ্য খালাস, জাহাজ জটে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় আমদানিকারকরা। আকাশপথে খোলার ৪ মাসেও আন্তর্জাতিক রুটে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। বিমানের লোকসান ১২৫ কোটি টাকা। সংকটে বেসরকারি এয়ারলাইন্সগুলো। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। অনলাইন থেকে সরে এসে ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগের চেয়ে মূল্যায়নে নম্বর কমানোর তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার মানের প্রশ্নে আপোস করা হচ্ছে না বলেই কেন্দ্রে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরীক্ষায় এইচএসসি ও এসএসসির ফল থেকে যোগ হবে ২০ নম্বর। কোভিড-১৯ পরিস্থিতির কারণে মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষাগুলো একের পর এক বাতিলের সিদ্ধান্তের মধ্যেই শিক্ষার্থীদের নতুন উৎকণ্ঠা এখন উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া নিয়ে। এরই মধ্যে অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে অনেকটা দুশ্চিন্তায় পড়ে দেশের লাখো শিক্ষার্থী। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়া হবে। সময় সংবাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ৮ বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। সেসব শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার হলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। আমাদের কলেজ প্রধান যে কলেজগুলো আছে বিভাগীয় শহরে এবং বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেখানে সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে পরীক্ষার সেন্টার করা হবে। সার্বিক বিবেচনায় এবার পরীক্ষার নম্বর কমিয়ে আনার কথাও জানান অধ্যাপক ডক্টর সামাদ। আগে ছিল ১২০ পরীক্ষা হইতো, তো সেই ২০ নাম্বার কমিয়ে দেওয়া হবে এমসিকিউতে। তবে ঢাবির ইতিহাসে প্রথমবারের মতো এই পদ্ধতিতে পরীক্ষা নেয়ায় শিক্ষার্থীদের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে জানান এই নীতি নির্ধারণী পর্যায়ের শিক্ষক। আমাদের সকল দিন আমরা প্রত্যাশা করছি যে এই পদ্ধতিতে পরীক্ষা নিলে যারা কিনা এই ভর্তি যুদ্ধ মোকাবেলার জন্য কিছুটা তৈরি হয়ে গেছে, তারা নিশ্চয়ই এই যে আমরা ৮০% পরীক্ষা নিচ্ছে, 20% সমন্বয় করছি, এটা মিলিয়ে তারা নিশ্চয়ই আমার মনে হয় তাদের মেধার স্বাক্ষর তারা রাখতে পারবে। এই খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা ঢাকা গিয়ে যদি পরীক্ষা দিতাম তখন আমাদের করোনার মধ্যে আমাদের একটা রিস্ক হইতো, তো এর জন্য নিজ নিজ বিভাগে পরীক্ষা দেওয়া আমাদের জন্য ভালো। আমরা তো কখনো অনলাইনে পরীক্ষা দিই নাই এর আগে, তো আমার মনে হয় যে অনলাইনে পরীক্ষা না নেওয়াটাই বেটার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এইচএসসির ফল প্রকাশ হয়ে গেলে শিগগিরই 5টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 2 সপ্তাহের মাথায় আলুর দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। 5 টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখন বিক্রি করতে হবে 35 টাকা দরে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে ব্যবসায়ী ও হিমাগার মালিক সহ সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক। তবে মজুতদারি ঠেকাতে না পারলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। সরকারি হিসেবে চাহিদার তুলনায় ঘাটতি নেই আলুর, তারপরও দাম বৃদ্ধির এমন প্রতিযোগিতার কোনো সদুত্তর পাচ্ছিলেন না কর্তা ব্যক্তিরা। ফলে কঠোর হয় সরকার, 3টি ধাপে বেঁধে দেয়া হয় আলুর দাম। আর এতেই অলিখিত জোট বাঁধে ব্যবসায়ীরা। প্রায় সব পর্যায়েই আলু বিক্রি হয় বন্ধ, না হয় সরবরাহ কমিয়ে দেন তারা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছুটা নমনীয় হয়ে আলুর দাম বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। কাল থেকেই পাইকারিতে 30 টাকা আর খুচরা পর্যায়ে দর থাকবে সর্বোচ্চ 35 টাকা কেজিতে। হিমাগার পর্যায়ে 23 টাকার জায়গায় আমরা সেটা 27 টাকা করে দিচ্ছি
সেখানে আমার কৃষকেরা কিন্তু আপনার সব বেশি দামটা পাবে। বিভিন্নভাবে আমরা খবর নিয়েছি, আপনার প্রায় আপনার আলুগুলো কিন্তু কৃষকই রাখছে। ব্যবসায়ীরা বলছেন এবারের নির্ধারিত দামে মজুতদাররা আলু বিক্রি না করলে পড়তে হবে শাস্তির মুখে, যার দায় নেবে না কোল্ড স্টোরেজগুলো। তবে এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। বাজার যখন কমতে থাকে তখন যেন আমাদের সরকারিরা দেখেন, সরকার যেন এটা ভর্তুকি দিয়ে আমাদের যেন কৃষক যেন লস না করি। আজকের যে মূল্যটা নির্ধারণ করছে এটা যুক্তিযুক্ত সুন্দর হয়েছে এবং ঠিক আছে আমি মনে করি। সরকারের ভাবমূর্তি নষ্ট করবেন না, যে প্রাইসটা আছে এই প্রাইসটা ঠিক রাখার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। প্রাইস ব্যতিক্রম হইলে সরকার যদি কোনো রকমের অ্যাকশনে যায় আমরা কিন্তু আপনাদের ব্যাপারে সহযোগিতা করতে সরকারের কাছে আসব না। একের পর এক পণ্য বাজারে অস্থিরতায় দিশেহারা ভোক্তারা। তবে প্রতি কেজি আলু 60 টাকা দরে কিনতে হবে এমন চিন্তা কখনোই কেউ করেননি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 11 দফা দাবিতে দেশব্যাপী নৌযান ও লাইটারেজ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নৌবন্দরগুলো। এতে বন্ধ রয়েছে কার্গো জাহাজের পণ্য খালাস। কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারকরা। কর্ণফুলী 16টি ঘাটে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকশো লাইটারের জাহাজ। নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা। এতে জাহাজ জট সৃষ্টির আশঙ্কা করছেন আমদানিকারকরা। দাবি না মানা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার অবস্থানে অনড় শ্রমিকরা। এগুলো হচ্ছে অমীমাংসিত দাবি। আমরা এর আগেও অনেকবার এই দাবিগুলো আমরা উত্থাপন করছি, তো আমাদের এই দাবিগুলো কিন্তু মালিক পক্ষ সরবরাহ পক্ষ মেনে নেয় নাই। এখন পিছনে হটার আর কোনো উপায় নেই, বাধ্যই আমরা কর্মবিরতিতে অংশগ্রহণ করতেছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে বাগেরহাটের পশুর নদী ও মোংলা নদীতে অবস্থান নিয়েছে কয়েকশো কার্গো জাহাজ। এতে বন্দরের বহিনোঙ্গরে থাকা সার, ক্লিংকর ও কয়লা সহ 15টি বাণিজ্যিক পণ্য বোঝাই জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে যায়। নৌ সেক্টরে যে হয়রানি হচ্ছে আমরা চাঁদাবাজি, এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই কর্মবিরতি। কালকে রাত 8টায় মিটিং ছিল, সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য উঠানামা বন্ধ রয়েছে খুলনা নৌবন্দরেও। সকাল থেকে বন্দরের বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা আছে লাইটার জাহাজ সহ ছোট বড় কয়েকশো নৌযান। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন নৌ ও সমুদ্র বন্দরে নৌযান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। 1100 কোটি টাকায় দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে আনা হলো রেলের 180টি বগি ও 10টি ইঞ্জিন। আন্তনগর ট্রেনে যুক্ত হয়ে বাড়াবে গতি। আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলোর নানা বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ ক্ষয় হচ্ছে। ফলে শুধু গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছে বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে দুরূহ ব্যাপার। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1380 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,91,586 জন।
দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,860 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,92,325 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,380 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত 3,91,586 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,699 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,542 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,07,141 জন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের সময় সিলিন্ডার গাড়িতে ককটেল হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুপুরে নজমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নুর মুস্তাফার সমর্থক মহিবুল্লাহ ও তার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মহিবুল্লাহকে আটক করলে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ করে নুর মুস্তাফার সমর্থকরা। এক পর্যায়ে এসিলেন নীলুফার ইয়াসমিনের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয় তারা। এ সময় হামলায় সহকারী কমিশনারের গাড়িটি চালক শাহেদ আহত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে রিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি সভায় একথা বলেন। কোন্দল নয়, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান ফখরুল। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা নির্বাচনী কেন্দ্রগুলো দখল করে নিয়েছে এবং সেখানে প্রশাসনের সহযোগিতায় তারা সমস্ত বিএনপির বা বিরোধী দলের যারা এজেন্ট ছিল বা স্বতন্ত্র এজেন্ট ছিল তাদেরকে বার করে দিয়েছে। বার করে দিয়ে তারা ইচ্ছা মতো সিল মেরে তাদের মতো করে তারা আপনার ভোট নিয়ে গেছে। নমিনেশন নিয়ে সমস্যা আছে, সমস্যা থাকবেও, কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের রাজনৈতিক যে লক্ষ্য, সেই লক্ষ্য হাসিলের জন্য আমরা সবাই এক আছি, ঐক্যবদ্ধ আছি। ইসির মামলায় শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন এমপি নিক্সন চৌধুরী। এদিকে ফরিদপুরের ডিসিরও শাস্তি চাইলেন তিনি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন ফরিদপুরের স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। শুনানি শুরুর আগেই বলেন, ফরিদপুরের ডিসির বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। যেটা অসত্য জিনিস এটাকে এডিটিং করে বানানো হয়েছে। আমার এই রেকর্ডিংটা যতটুকু কথাই আছে ততটুকু তো জেলা প্রশাসকের কাছে আছেন, ফরিদপুর জেলা প্রশাসকের কাছে। তো ওনার মাধ্যমে এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলো, জেলা প্রশাসকের বিচার হওয়া উচিত। দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্ট এমপি নিক্সনকে 8 সপ্তাহের আগাম জামিন দেন। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে সাহায্য করার ও সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন না করার শর্ত দেন আদালত। শুনানিতে হাইকোর্ট বলেন, আইন প্রণয়নকারী যদি আইন ভাঙেন তা গ্রহণযোগ্য নয়। 15 অক্টোবর চরভদ্রাসন থানায় ফরিদপুর 4 আসনের এমপির বিরুদ্ধে জেলার সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম মামলাটি দায়ের করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় অন্তত 16টির বেশি সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছে বদলে যাওয়া ভাসানচর। সৌরবিদ্যুৎ যোগাবে আলো পানি। চলাচলে গতি আনতে এবার রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন ইঞ্জিন এবং ইন্দোনেশিয়ার বগি। প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে 180টি বগি ও 10টি ইঞ্জিন ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। বিভিন্ন রুটে চলাচলরত আন্তনগর অভিজাত ট্রেনগুলোতে সংযোজন করা হবে এসব ইঞ্জিন এবং বগি। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা রেলের বগি ও ইঞ্জিনগুলো দ্রুত নেওয়া হয় পাহাড়তলী ওয়ার্কশপে। এরপর নেওয়া হয় চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। আর আনুষ্ঠানিকতা শেষ করে যুক্ত হয়ে যাচ্ছে রেলওয়ের বহরে। ইতিমধ্যে পূর্বাঞ্চলের 5টি এবং পশ্চিমাঞ্চলের 3টি আন্তনগর ট্রেনে সংযোজন করা হয়েছে নতুন বগি। ইন্দোনেশিয়া থেকে সবশেষ আনা 20টি বগি সংযোজন করা হবে সুবর্ণ এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেসে। এই কোচগুলি দিয়ে আমরা আমাদের বিদ্যমান যে পুরাতন র্যাক দিয়ে যে ট্রেনগুলি চলছে সেইগুলির পরিবর্তন করব। প্রতিস্থাপন ইতিমধ্যে শুরু হয়েছে।
আরও 3-4টি ট্রেন প্রতিস্থাপনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন ইঞ্জিন যুক্ত হয়নি রেলওয়ের বহরে, এতে ইঞ্জিন সংকটের মুখে রেলের সময়সূচিতে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে আনা 10টি ইঞ্জিনে আশার আলো দেখছেন পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। যাত্রীদেরকে আমরা যে বর্তমান যে সেবা দিচ্ছি এটা আরও ভালোভাবে ট্রেনগুলো রাইট টাইম চালাতে পারবো, সঠিকভাবে ট্রেনগুলো চালানো যাবে। বর্তমান যে ট্রেনগুলো চলতেছে সেগুলো ওর যে কার্যক্রমগুলো সেগুলো আরও সুন্দরভাবে নিতে পারবো। রেলের কর্মকর্তারা জানান, বিদ্যমান সংকট কাটাতে সরকার 800 কোটি টাকা মূল্যের 200টি বগি এবং 300 কোটি টাকার 10টি ইঞ্জিন কিনেছে। কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে আরও নতুন 20টি বগি। একসময় নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়া রেলকে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। ট্রেনে তোলা হয়েছে ট্র্যাকে। এবার ট্রেন চলাচলে গতি আনার জন্য সংগ্রহ করা হয়েছে লোকোমোটিভ এবং বগি, যেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই চলতে শুরু করবে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। মৃত্যুর হাত থেকে 14 নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড। গতরাতে চট্টগ্রামের সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। প্রক্রিয়া শেষে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সন্দ্বীপ ও ভাষাঞ্চলের মাঝামাঝি জায়গায় সোমবার রাতে তলাচ্ছিদ্র হয়ে পানি ঢুকে লাইটের জাহাজ এমবি কারিনা 1-এ। পরে ইঞ্জিনে আগুন লেগে এভাবেই সাগরে ডুবে যেতে থাকে জাহাজটি। খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ শ্যামল বাংলা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। এরপর মঙ্গলবার আনা হয় কোস্টগার্ড পতেঙ্গা বাঁধে। ওই সময়টা আবহাওয়া খারাপ ছিল, একটু রোলিং হচ্ছিল, জাহাজে এইভাবে আপ ডাউন করতে করতে যাচ্ছিল। তো তখন একটা ধাক্কা খাইলাম। এই ধাক্কা খাওয়ার অবস্থায় একটু এগিয়ে যাওয়ার পরে চেক করে দেখলাম ডবল বটমের নিচে পানি। কিছু সময় পরে ইঞ্জিন রুমে পানি আসা শুরু করলো। কোস্টগার্ড না থাকলে মনে করেন আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। ঠিক আছে, পুরো অবদান আপনার কোস্টগার্ডে। 14 জন নাবিকের সবাইকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে কর্তৃপক্ষের কাছে। আমরা ওনাদের পাশে যাই, গিয়ে দেখি যে ওনাদের ইঞ্জিন রুমের ওখান থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। জাহাজ অলমোস্ট 2/3 ডুবে গেছে এবং জাহাজ ভর্তি আপনার গম ছিল। আমরা ওনাদের পাশে যাওয়া মাত্র ওনারা হুড় করে আমাদের জাহাজে চলে আসেন। দেন আমরা ওখানে রিস্ক ফিল করি, এ কারণে আমরা জাহাজটাকে রেখে ওনাদেরকে নিয়ে তৎক্ষণাৎ আমরা চলে আসি। কারিনা 1 জাহাজটি প্রায় 2000 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল সোমবার। শফিকুল আলম, সময় সংবাদ। জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোজার ঠাঁই। সৌরবিদ্যুৎ যোগাবে আলো আর পানি। রান্নায় সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব চুলা। শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় এমন অন্তত 16টির বেশি সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অপেক্ষা করছে ভাষাঞ্চর। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের বিশেষ প্রতিবেদন। 14 থেকে 15,000 শ্রমিকের 2 বছরের পরিশ্রমের ফসল নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চর। অনুপ্রেরণা একই জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত গুচ্ছগ্রাম ধারণা। পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আবাসন গড়তে যোগ করেছেন পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন মডেল। ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষ কক্সবাজার ও ভাষাঞ্চরের তুলনা করতে গিয়ে 1.5 ডজন ক্ষেত্র চিহ্নিত করেছে। প্রত্যেকটা রুমের সাইজ যেটা হয়েছে 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ ওয়েল এনাফ, মোর দ্যান দ্য সাইজ অফ দ্য ইউএন স্ট্যান্ডার্ড। ইউএন টিম যখন আসছিল প্রথম 2018 সালে, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই ওয়ারহাউসগুলি দেখে। কক্সবাজারে রান্নার জন্য বনজ জ্বালানির ওপর নির্ভর করতে হয়। ভাষাঞ্চরে থাকছে ইকো চুলা আর বায়োগ্যাস প্ল্যান্ট। এছাড়া শিশুদের জন্য থাকছে 2টি স্কুল ও 1টি এতিমখানা। আরও থাকছে 3টি মসজিদ, 4টি কমিউনিটি ক্লিনিক ও 2টি 20 শয্যার হাসপাতাল। সব মিলিয়ে ভাষাঞ্চরকে উদ্বাস্তুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল মনে করেন প্রকল্প পরিচালক। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে গাইডলাইন পেয়েছি। একই সাথে মাননীয় নৌবাহিনীর প্রধান স্বচক্ষে প্রতি মাসে, প্রতি 2 মাস পর একবার আমাদের এখানে ভিজিট করেন এবং ওনাদের গাইডলাইন নিয়ে কিন্তু আমরা এই প্রকল্পটা এই অবস্থায় নিতে সুষ্ঠুভাবে করতে পারছি। আমার যতটুকু ধারণা, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে রয়েছে 42 কিলোমিটার রাস্তা। 3.5 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের ক্যাম্পগুলোর তুলনায় 1000 গুণ উন্নত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা।
তারপরও যাদের জন্য এত আয়োজন, এত কর্মযজ্ঞ, তাদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রকল্প পরিচালকের আশা, জাতিসংঘের মূল্যায়ন টিমের পরিদর্শন শেষে সেই অনিশ্চয়তা কেটে যাবে। ওমর ফারুক, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের লাল শাপলার বিল পিপাসা মেটাচ্ছে প্রকৃতি প্রেমীদের। রাজধানীর কাছাকাছি হওয়ায় নগর জীবনকে কিছুটা স্বস্তি দিতে হাঁপিয়ে ওঠা মানুষ প্রতিদিনই ছুটে যাচ্ছেন সেখানে। হেমন্তের প্রকৃতি আরও মোহনীয় করে তুলেছে লাল শাপলার লাবণ্য। এ যেন বাংলা মায়ের আঁচলে জীবন্ত হয়ে ওঠা নকশি কাঁথার মাঠ। দিগন্ত জুড়ে ফুটে আছে লাল শাপলা, সবুজ আর লালেতায় ভোরের জলজগণে উড়াল দেয় পাখি ও মানুষের মন। শাপলার লাবণ্য ছুতে জলের সাথে মিতালি দর্শনার্থীদের। শুধু লাল শাপলা আর পদ্মই নয়, এই বিল মুখরিত হয় পাখির গুঞ্জরণে। আমি পাখি দেখেছি, ফুল দেখেছি। প্রকৃতির যে দৃশ্যগুলো, ওগুলো দেখার পর মানে একদম মুগ্ধ হয়ে গেছি। শালিক, দোয়েল, ফিঙ্গিরাজা সহ অনেক দেশীয় পাখির কলতান মোহময়তা বাড়িয়েছে অপার সৌন্দর্যের। শাপলার বুকে বসে থাকা রঙিন ফড়িং কিংবা দোয়েলের গান আপনার চিত্তকে দোলা দিবেই। দেশি ভাষার মধ্যে আছে বগা আছে, বালিয়াস আছে, এবার আরো বিভিন্ন পাখি আছে। বলার ভাষা নাই, এখানে এত সুন্দর পরিবেশ, এখানে আসছি আমার খুবই ভালো লাগছে। বছরের 4 থেকে 5 মাস এমন সৌন্দর্য নিয়ে ফুটে থাকে শাপলার বিল। লাল শাপলার জল রঙে আঁকা প্রাকৃতিক এমন ক্যানভাস আপনাকে শুধু মুগ্ধই করবে না, যান্ত্রিক জীবন থেকে দিবে খানিকটা স্বস্তি। এর জন্য দরকার একটু অবসর। রূপগঞ্জের শাপলার বিল থেকে নাজমুস সালিহি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। অনলাইন থেকে সরে এসে আর বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এইচএসসি, এসএসসি থেকে যোগ হবে 20 নম্বর। দু সপ্তাহের মাথায় খুচরা বাজারে 5 টাকা বাড়িয়ে আলুর নতুন সরকারি দাম নির্ধারণ। মজুতদারি না ঠেকালে কোনো ফল মিলবে না মত বিশেষজ্ঞদের। এবং নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম ও মোংলা বন্দর, বন্ধ পণ্য খালাস। জাহাজ জটে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় আমদানিকারকরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।